আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ লাখ শুকরিয়া। আল্লাহ পাক মেহরবানি করে দয়া করে আমার হায়াতকে বৃদ্ধি করে আপনাদের সম্মুখে উপস্থিত করেছে। আজকে আসলে আমি কি বক্তব্য দিব, আমি বক্তব্যের ভাষা হারিয়ে ফেলেছি। আমি আমার নিজেকে এখন হারিয়ে ফেলতেছি। আপনারা জানেন বিগত স্বৈরাচার ফ্যাসিস্ট আমলে 2015 থেকে 2024-এর 5 তারিখ পর্যন্ত আমাকে প্রায় 42টা মামলায় বিভিন্ন থানাতে আমাকে দেওয়া হয়েছে। তার মধ্যে 16টা মামলাতে আমি 1 নম্বর আসামি। ইসকনের ডবল মার্ডারের মামলা, আমি ঢাকাতে একটা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আমার কাগজপত্র দিচ্ছি, আমি ওখানে ছিলাম, ওখানে আমি 1 নম্বর। আপনারা জানেন এই মার্কেটের সমস্ত আমার দোকানগুলি, আমার বাসের কাউন্টারগুলি, এই মার্কেটের আমার বাসা সব কিছু দখল করে নিয়েছে। আমার 3টা গাড়িকে ফেনী এবং চট্টগ্রাম আগুন দিয়ে জ্বালিয়ে দিয়ে ওই গাড়িগুলির মামলাতেও আমাকে আসামি করা হচ্ছে। আমার গাড়ির মামলাতে আমাকে আসামি করা হচ্ছে। আমি এই কথাগুলি কারোর সামনে কোনোদিন উচ্চারণ করি নাই, এটা লজ্জা, কষ্টের, দুঃখে। তাই আজকে হয়তো আমার জীবনের এটাই শেষ বক্তব্য। আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন কেন শেষ বক্তব্য। যে সন্ত্রাসীরা গত রাত্রে আমাকে গুলি করেছে তারা হয়তো ধরা পড়বে, তাদের হয়তো সাজা হবে, কিন্তু যারা পর্দার আড়াল থেকে তাদেরকে ভাড়া করে আনি, এটা একটা কন্ট্রাক্ট কিলিং হয়েছে। আমার কাছে 42টা ভিডিও ফুটেজ আছে। কালকের আগের দিন থেকে কালকে রাত্রে 4টা পর্যন্ত আপনাদের কাছে এগুলো আমি সরবরাহ করবো, প্যান ড্রাইভ করে রেখেছি, এটাও রেখেছি। এই জন্য আমি বলছি এটাই হয়তো আমার জীবনের শেষ বক্তব্য। কারণ আরেকটা কিলিং গ্রুপ তো তারা তৈরি করে ফেলবে যদি নৈপথ্যে, পদ্মার আড়ালে যারা আমাকে হত্যা করতে চায় তাদেরকে আইনের আওতায় না আনা যায়। এবং আমি তো মরে যাব, আমি চলে যাব, আমার কোনো দুঃখ নেই দুনিয়াতে। আইসি যাওয়ার জন্য, থাকার জন্য নয়। এই সমাজে আরো যারা আছে, সমাজকে নিয়ে চিন্তা করে, মানুষকে নিয়ে চিন্তা করে, সামাজিক প্রতিষ্ঠানগুলোকে নিয়ে চিন্তা করে, তারা তো একটা বিরাট হুমকির মুখে পড়ে গেল। যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন, দয়া করে সাংবাদিক বৃন্দ, আমি নাম বললে অনেক সময় লাগবে, আমি আপনাদের প্রতি অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাই। আজকে যে কিলিং মিশন আমার উপরে হয়েছে, আগামী দিন আপনারা যারা উপস্থিত আছেন সত্য সংবাদ পরিবেশনের জন্য তারাও এই কিলিং মিশনের টার্গেট হবেন। আমি বিশেষ করে এখানে 7-8টা মুখ আমি চিনি, যারা এই বেগমগঞ্জ, যারা নোয়াখালী সবচেয়ে বস্তুনিষ্ঠ সত্য সংবাদ পরিবেশন করে। তারা সকল সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী, ছিনতাইকারীদের টার্গেট। আমার কোনো জায়গা জমি নাই। এই হকার সমিতির ভিতরে আমার মাত্র 8 ডিসিম আমার বাসাটা স্থায়ী বন্দোবস্ত আছে। এর বাইরে বাংলাদেশের কোথাও ফ্ল্যাটও নাই। নোয়াখালীতেও 1 ডিসিম জমি যদি থাকে, আমি আপনাদের সামনে আল্লাহর নামে শপথ করে বলতেছি, আল্লাহ এই মুহূর্তে যেন আমার মৃত্যু করো। আমার কিছু নেই, 4টা সন্তানকে গ্রাজুয়েশন করেছি। এই নোয়াখালী জাতীয় হকার সমবায় সমিতি লিমিটেড 3,500 দোকানদার এটা প্রতিষ্ঠিত করেছে 2 টাকা করে চাঁদা নিয়ে। আমি 2,000 টাকা মাসিক ভাতায়, সম্মানিত ভাতায় নোয়াখালী জাতীয় হকার সমবায় সমিতি লিমিটেডের চেয়ারম্যান হিসেবে ভাতা নিই। আমার একজন পরিচালকেরও 2,000 টাকা।
এটা স্বেচ্ছাসেবকের একটা সংগঠন, ফুটপাতের উচ্ছেদকৃত, লাঞ্ছিত, বঞ্চিত, বুকানেকা লোকদের 1982 সালে প্রতিষ্ঠিত করার জন্য এই সম্পদটা করা হয়েছে। 2 টাকা চাঁদার বিনিময়ে 2 টাকা করে চাঁদা তাদেরকে প্রতিষ্ঠিত করা হয়েছে। এটা একটা পুনর্বাসন সোসাইটি। বাংলাদেশের আর কোথাও আছে কিনা আমি জানি না। এই সম্পদটা আমরা ফুটপাতের উচ্ছেদকৃত হকাররা 82 সনে তৈরি করে আজকে হাঁটি হাঁটি পা পা করে আজকে এখানে আসি ঘুরছে। আপনারা জানেন বিগত দিনে এই সম্পদটাকে দখল করে এখানে ব্যক্তিগত হাউজিং করে এই সম্পদটাকে বিক্রি করার জন্য সকল ব্যবস্থা হয়ে গেছে। আল্লাহ পাকের সাহায্যে 2024 সালে 5 আগস্টে যখন এই দেশের ক্ষমতার পট পরিবর্তন হলো, আল্লাহ এই সম্পদকে রক্ষা করেছে। আমি 2015 সাল থেকে 2021 সাল পর্যন্ত বিভিন্ন মামলা জড়ানো হয়েছে, বিভিন্ন হামলা জড়ানো হয়েছে, আমার গাড়িতে আগুন দেওয়া হয়েছে। 2021 সাল থেকে 2024 সাল পর্যন্ত আমি শুধু নোয়াখালীতে আসতে পারি না তা নয়, আমি বাংলাদেশেও থাকতে পারি না। আমি নিউজিল্যান্ডে, আমি সিঙ্গাপুরে, আমি সৌদি আরবে, মালয়েশিয়াতে অবস্থান করে নিজের জীবনটাকে রক্ষা করি। 2024 সালের 5 আগস্টের পর আমি এখানে আসছি। আসার পরেও কতগুলি ষড়যন্ত্র হয়েছে আপনারা দেখেন। ইউনূস সাহেবকে দিয়া আমার এই সমিতিকে তছনছ করা হয়েছে, ময়লার বাগার দেওয়া হয়েছে, এখান থেকে কোনো ময়লা নেওয়া হয় নাই। আমাদের বিরুদ্ধে কতগুলি কাজ করছে। আমরা হাইকোর্টে 8টা রিট করেছি। আজকে পর্যন্ত চমনি পৌরসভাতে আমাদের এখান থেকে কোনো, আপনারা যে রাস্তা দিয়ে আসছেন আপনারা বলেন, আমরা একটা 5 লাখ পৌরসভা বাংলাদেশের কোথাও এরকম কোনো রাস্তা দেখতেন কিনা আপনাদের বিবেকের কাছে প্রশ্ন দিলাম। এখানে কোনো সংস্কার হয় নাই। গত সপ্তাহে 2,46,000 টাকা এই সমিতির ফান্ড থেকে চৌমানি পৌরসভাকে আমি হোল্ডিং টাইম দিয়েছি। আমার এখানে 350 দোকান যদি ট্রেড লাইসেন্স হয়, টিএন সার্টিফিকেট হয়, 25 বছর 1 কোটি টাকা সরকার ট্যাক্স দিচ্ছে। বিনিময় কি পাচ্ছি? একটা লাইট আছে কিনা আপনারা দেখেন। আমার রাস্তাটার করুণ পরিণতিটা, আমাদের উপরে কি পরিমাণ নির্যাতন করা হচ্ছে। আজও ষড়যন্ত্র করা হচ্ছে এই মার্কেটটাকে তারা একটা ফ্ল্যাট করে, তারা প্রাইভেট করে এটা বিক্রি করে দেবে। গরিব মানুষদের সম্পদ। হয়তো আমি তার বাধার কারণ কিনা এটা আপনাদের সামনে প্রশ্ন রাখলাম। আমি এখানে নেতৃত্ব করতে এসে আমি এই গরিব মানুষগুলির এই হকার সমিতির মসজিদেরও আমি সভাপতি। এই মাদ্রাসার সাথে আমার সম্পর্ক আছে। বিগত দিনে আমরা দেখছেন রমজান মাসে 6,05,000 টাকা খরচ করে 1 মাস ব্যাপী ইফতার করাইছি, প্রতিদিন 500 লোকে। এগুলি আমার অপরাধ। এখানে কোনো চাঁদাবাজ আসতে চায় না, আসতে পারে না। এখানে মাদকদ্রব্যের যে সমস্ত, এখানে কামাল সাহেব নিজে ব্যবসা করেন, ওনাকে প্রশ্ন করেন ওনার ছাদের উপরে মাদকদ্রব্যের যে আটকা ছিল কিনা প্রত্যেকটা বিল্ডিং এর উপরে, এগুলো বন্ধ করে দিয়েছি। সারা রাত্রে গার্ডদের সাথে ডিউটি করতেছি, দৌড়াইতেছি, নিজের জীবন বাজি রেখে কাজ করতেছি। এ আমার অপরাধ। আজকে গত রাত্রে যে ঘটনাটা হচ্ছে, আমি মাগরিবের পর, আমি প্রতিদিন আমার রুটিন ছিল আমি 11টা থেকে 1টা পর্যন্ত হকার সমিতির সভাপতি হিসেবে এখানে কাজ করি 2 ঘন্টা। এরপর আমার একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে হাজি ট্রেডিং কর্পোরেশন, 3টা থেকে 5টা পর্যন্ত আমি ওই অফিসে অবস্থান করি। এরপরে মাগরিবের নামাজ বাসায় পড়ে আমার সামনের যে অফিসটা, এই অফিসটা হলো আমার বাদন পরিবহনের অফিস, কাউন্টারের অফিস। এই এলাকাতে যে বিদ্যুৎ না থাকলে বিদ্যুৎ সাপ্লাই দেওয়া হয়, বিদ্যুতের অফিস, ওটা আমি মাগরিব থেকে রাত্র 12টা, 1টা, 2টা পর্যন্ত আমি ওই অফিস করি। যথা নিয়মে আমি বাসা থেকে মাগরিবের পরে আমার বাসায় যাই, আর মাগরিবের পরে অফিসে যাই। অফিসে যাওয়ার পরে আমাদের একটা এলাকার 5 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আনোয়ার সাহেব সহ এলাকার অনেক মুরব্বী এসেছেন। আমাদের 2 ওয়ার্ডের
বিএনপির প্রেসিডেন্ট সেক্রেটারিরা আসছেন, এলাকাতে একটা সমস্যা হয়েছে, এটা নিয়ে আমরা আলোচনা করছি রাত্র 10টা পর্যন্ত। 10টার পরে ওনাদেরকে বিদায় করার পরে সমিতির প্রায় 246টা বাউসারের সই করতে হয়েছে, রাসেল সাহেব এটা নিচে এগুলো সই করছে। এরপরে রাত্র তখন 11:30, আমি এশার নামাজ পড়ি নাই, আমি অফিসের ভিতরে আমার মশলা আছে, আমি মশলাতে এশার নামাজ পড়ছি জাস্ট টাইম 11:30। ইয়াসিন সেন্টু এর মধ্যে আমার অফিসে ঢুকেছে, ও প্রতিদিন রাত্রে দোকান বন্ধ করে আমার এখানে যায়, আমাকে নিয়ে বাসায় আসে, সাথে থাকে আমাদের সুমন মার্কেটের গার্ড ইনচার্জ, ওরা দুইজন আছে। সব শেষ করে যখন আমি অফিসের দরজার সামনে দাঁড়াইলাম বারান্দাতে, আমি দেখলাম আমার সিঁড়িতে একজন লোক আড়াআড়ি দাঁড়িয়ে আছে, মোবাইল টিপতেছে, বয়স 22 থেকে 25 বছর। সুমন বাকিগুলো তালা দিতেছে, সেন্টু আমার সাথে। তো আমি আর সেন্টু নামতেছি, ওকে বললাম যে আপনি কে এত রাত্রে এখানে মোবাইল টিপতেছেন, এভাবে দাঁড়ায় দিয়েছেন? কয় বাইরে প্রচন্ড বৃষ্টি হইতেছে, বৃষ্টি পড়বে, এটার জন্য তো বৃষ্টি, বারান্দাতে তো বৃষ্টি খাই, আপনি সিঁড়িতে দাঁড়াইলেন কেন? আমরা তো নামবো, সরে। উনি সরে গেলেন, টেলিফোন টিভি কার সাথে কথা বলবেন, কথা বলতেই পারে, এটা তো আমার ইয়ে না। প্রচন্ড বৃষ্টি হইতেছে, আমরা তিনজনে হাঁটতেছি উত্তর দিকে, হাঁটতে 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 আমরা শাহী হোটেল ক্রস করে নবীর হোটেল বরাবর রাস্তার এই পাশে দেখলাম সামনের দিকে একটা মোটরসাইকেল আসতেছে, সাইড লাইটও নাই, সিগন্যাল লাইটও নাই, হেডলাইটও নাই, একজন চালাচ্ছে, পিছনে একজন বসা। আমার একটু কি হলো যে এই বৃষ্টির ভিতরে আসতেছে, এরা কোত্থেকে আসতেছে, এরা কারা, হেডলাইট ছাড়া? আস্তে 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 আপনার ভিডিও ফুটেজে দেখবেন যে আমার গায়ের দিকে আসতেছে, আর আমি সেন্টু থেকে একটু আলাদা হই, রাস্তার মধ্যখানের দিকে যাইতেছি। আমার খেয়াল হলো আমি মোটরসাইকেলটাকে দাঁড়া করে বলবো যে আপনারা কোত্থেকে আসেন এত রাত্রে, এখানে কি আপনারা মোটরসাইকেলের হেডলাইট কেন, আপনাদেরকে তো চেনা যাচ্ছে না। আপনারা শব্দটা ব্যবহার করে আমার হাতটা এভাবে পিছন থেকে, পিছনে যে লোক বসা সে আমাকে গুলি করবে। আমি স্পষ্ট তাকে দেখেছি, মোটরসাইকেল চালানোকেও দেখেছি, আমার সামনে আনলে আমি চিনব। যদি আমার আরো আল্লাহ পাক হায়াত দেয় 40 বছর পরে আনলো, আমি তাদেরকে চিনব। এরপরে গুলি করার পরে আমার বুকে গুলি করছে, যেহেতু আমি লম্বা মানুষ, মোটরসাইকেলে বসা, মাথায় গুলি করলে তারা টার্গেটটা ঠিক হবে না, এটা কিন্তু এরা প্রশিক্ষণ প্রাপ্ত। আমার হাতটা যে এভাবে গুলিটা এখান দিয়ে স্লিপ করে গুলিটা চলে গেছে। আমি শিক্ষা দিলাম যে সন্ত্রাসী গুলি করতেছে, আপনারা ধরেন। এই সময় আতঙ্কগ্রস্ত অবস্থায় কিছু দোকানের শাটার বন্ধ করে ফেলতেছে, কিছু খুলি লাঠি ছোড়া দিতেছে। এটার ভিতরে পিছন থেকে প্রায় আরো 30 লোক পিছনে যে মোটরসাইকেলটা আবার ঘুরতে দিয়ে আসার পরে আরো 2 রাউন্ড গুলি করছে। তখন আমরা দৌড়তেছি, ওই 2 রাউন্ডের 1 রাউন্ড সেন্টুর এখান দিয়ে পড়ে এই স্লিপকে চলে গেছে, আরেক রাউন্ড সেন্টুর বুকের ভিতরে ঢুকছে। সর্বমোট 3 রাউন্ড গুলি করছে। এত কাছের থেকে আমাকে গুলি করছে, আমি ইচ্ছা করলে তাকে ঝাপট দিয়ে ধরে ফেলতে পারতাম, কিন্তু আমার সেন্স ঠিক ছিল যে তখন আমাকে একটা গুলি করছে, যদি এই অস্ত্রের ভিতরে আর 5টা গুলি থাকে তাহলে আমি ঝাপটা দিয়ে দিলে 5টাই আমার সিনার ভিতরে ছিল, আনলোড করে দেবে। যদি 8-9টা থাকে তাও দিবে। এখন সাইড থেকে যদি কেউ তাকে বাড়ি মারে বা ইট মারে, কেন ও তো টার্গেট না, টার্গেট তো আমি ঝাপটা দিন না ধরে দৌড়ায় পাশে একটা হোটেল আছিল, এখানে গেছি, সেন্টু পড়ে যে বলতেছে যে ভাই আমার বাঁচান, সেন্টু এখানে পাগল হয়ে গেছি। আপনার 999-এ কল দিছি, ঢুকে না। আমাদের নেভির রুবেল সাহেবের ড্রাইভার শাহাবুদ্দিন ছিল, বললাম যে বাবা এই ছেলেটাকে বাঁচাও তাড়াতাড়ি হাসপাতালে, ছেলেটা মরে যাবে। তার কাছে মোটরসাইকেল, সে বলবে তো যে গুলি করছে সে ঠিক, আমার এই সেন্স আছে যে যাকে গুলি করছে সে তো মরে গেছে, তার দিকে তাকালে আপনি গুলি খান না, আপনাকে আগে বাঁচে, আপনি মোটরসাইকেলে উঠেন। মোটরসাইকেল আমি উঠছি, টান দিনে আমার বাসায় পালাই, আবার সে মাইক্রোবাস আনি সেন্টুকে নিয়ে চলে গেছে। না হলে ফিরে আসলে
আবার আমাকে গুলি করে মেরে ফেলতে পারতো, কিন্তু এই ছেলেটা তারা আসছে কিনা আমরা ইয়ে করি না। তারপরে আমি বাসায় গেলাম, চতুর্দিক থেকে মানুষ আসলো, শুনলাম, দেখলাম। রাত্র যখন 3:30 বাজে আমি ড্রয়িং রুম বললাম, আপনারা জানেন আমার এখানে 32টা সিসি ক্যামেরা আছে আমার নিচে, 5টা মনিটরে, এই অফিসে একটা, আমার বাসার ড্রয়িং রুমে একটা, আমার গেস্ট হাউসে একটা, হাজিকরা বা ট্রেডিং কর্পোরেশনে একটা, সামনের অফিসে একটা, এগুলো মনিটর। এই 5টা মনিটরে 32টা সিসি ক্যামেরা নিয়ন্ত্রণ করে। তখন আমি বাসার ড্রয়িং রুমে বসে রইলাম, 3:30 দেখলাম একটা মোটরসাইকেল এসে, রাত্র 3:30। যে ঘটনাটা ঘটছে এই ঘটনাটা 11:45 থেকে 11:50। আরেকটা মোটরসাইকেল তারা যাতে সিগন্যাল দিচ্ছে, ওটা তাদেরকে সেভ করার জন্য দূরে ছিল। সেই মোটরসাইকেলের ফুটেজও আমাদের কাছে আছে, সেটা আমি আসতেছি। দেখলাম একটা মোটরসাইকেল আসছে, এই গলিতে ঢুকতে চায়, ওই গলিতে ঢুকতে চায়, কতক্ষণ হেডলাইট বন্ধ করে, কতক্ষণ হেডলাইট চালায়। আমি সাথে সাথে গার্ডকে টেলিফোন করলাম যে এই লোকটাকে চ্যালেঞ্জ করো, জিজ্ঞাসা করো এই লোকটা কখন এসছে রাত্র 3:30টায়। গার্ড তাকে থামালো। এরপরে গার্ড ইনচার্জ আমাদের সুমনকে টেলিফোন করলাম, তুমি কোথায়? কজা আমি সামনে। দৌড়ে এসে একটা লোক মোটরসাইকেল নিয়ে আসছে, এ কি করতে চাইতেছে? সুমন জিজ্ঞাসা করলো আর কইলো যে মোটরসাইকেলটা আমাদের মার্কেটের হৃদয়। তো হৃদয়ের এত রাত্রে আপনার মোটরসাইকেল 4টা, কইলো মোটরসাইকেল খারাপ হয়ে গেছে, নতুন মোটরসাইকেল এটা। আমি মোটরসাইকেল গ্যারেজের মেস্তুরি, ব্যামোজে হলো বলা আমার দোকান, আমার বাড়ি করিমপুর, উনি রেখে আসছে, এখন দিতে আসছে। তো বললো তো কালকেও দিতে পারতেন, এখন এত রাত্রে কেন? কেন এত রাত্রে দিব? এরপরে মোটরসাইকেল তার বাসায় পৌঁছা দিছে হৃদয়ের, আমার ছোট ভাইয়ের। এর এখানে দাঁড়া করা রেখেছে, ছবি উঠেছে, এর থেকে বক্তব্য নিতেছে। একে উদ্ধার করার জন্য আরো 2টা মোটরসাইকেল এসেছিল, 4 জন মানুষ। তাহলে আমরা চিন্তা করেন রাত্র 4টা, আরো 2টা মোটরসাইকেল কোথায় স্থান ছিল, কোথায় তৈরি ছিল? ওই মোটরসাইকেল গুলি ওই কিলিং এর সহযোগী। ওরা আসলো, আর সে এরে নিয়ে গেল, ওটা ভিডিও ফুটেজ আসছে। আর যারা আমাকে গুলি করছে, এর আগের দিন তারা রাত্র 8:30 আমার অফিস হচ্ছে। আমি চট্টগ্রাম ছিলাম গত 2 দিন দুরাত্র। আমাদের চট্টগ্রাম কেন্দ্রীয় শ্রমিক ইউনিয়নের বোর্ড হচ্ছে, আমি কেন্দ্রীয় মালিক সমিতির সহসভাপতি, নোয়াখালী জেলার সভাপতি। আমরা বোর্ড নিয়ে ওখানে 2 দিন অবস্থান করেছি। আমার সাথে মাসুদ সাহেব ছিল, আমার সাথে শহীদ সাহেব ছিল। আমরা ওখানে অবস্থান করেছি। তারা গত 4 দিন থেকে এখানে, 3 দিন থেকে বা 4 দিন থেকে তারা অবস্থান করেছে। এই জন্য আমি বলতেছি, এটা 8:30টার সময় আমার অফিসে ঢুকলো 2 জন, যে আমাকে গুলি করছে, যে মোটরসাইকেল চালাইছে। ঢুকে আমার ম্যানেজারকে বলতেছে এখানে এই সেলিম কম্পিউটার অফিস কোনটা। আমার ম্যানেজার বাংলায় বলতে চাইতেছে, ও ইংরেজিতে বলছে, বাংলা বলে নো বেঙ্গলি, ইংলিশ টকিং। ইংলিশে বললো যে নিচে একটা আছে, উপরে একটা আছে। তো থ্যাংক ইউ দিল, হাত মিলালো, ইংলিশে কথা বললো। কারণ সে যদি বাংলা কথা বলে, সে নদিয়া শান্তিপুরে বাংলা কথা বলবে, কারণ সে ওই পরের লোক। কন্ট্রাক্ট কিলিং এ আসছে, বাংলাদেশে ঢুকছে। আপনারা দেখবেন ভিডিও ফুটেজে, আপনারা ইয়ে করবেন। তারপর ওখানে আমার 2 জন ভাইরা ছিল, টিপি কম্পিউটারের মিলন ছিল। মিলন ওখানে তাদের এই সব কথা শুনে তাদের পিছে দিনে নেমে যা দেখতে তারা বাংলাতে কথা বলে। সেই কথাটা আমাদের নোয়াখালী বা ঢাকা চট্টগ্রামের ভাষায় নয়। মিলন পরের দিন আমার ম্যানেজারে বললো যে এখানে সে নো বেঙ্গলি বললো, সে ইংলিশ টকিং বললো, ওখানে তো তারা 2 জন বাংলায় কথা বলল। তারা ওখানে মোটরসাইকেলটা স্টার্ট দিল, আমাদের ভিডিও ফুটেজ আছে। স্টার্ট দিই, মাসুদের দোকানের সামনে মোটরসাইকেলটা ঘুরে উত্তর দিকে যাইতেছে, আরেকটা মোটরসাইকেল উত্তর দিক থেকে আসলো। লাল জামা পড়া একটা ছেলে চালে আসলো, ওই মোটরসাইকেলও 2 জন। পিছিয়ে যে আছে সে আঙুল দিয়ে এভাবে ইশারা দিল। ভিডিও ফুটেজটা আপনাদেরকে সরবরাহ করল। তারা
এর আগের দিন রাত্রে চলে গেল। আমরা তাদের ক্লিয়ার ছবি, তাদের সব কিছু। যে রাত্রে ঘটনা হলো রাত্রে 4টায় একটা মোটরসাইকেল ঢুকলো, এরপরে ওই লোককে উদ্ধার করতে আরো 2টা মোটরসাইকেল আসলো, আর ওই দিন ওই মোটরসাইকেলকে গাইড করার জন্য আরেকটা মোটরসাইকেল আছে। যোগ সাজেশটা আপনারা বুঝেন, আমার কাছে 42টা ভিডিও ফুটেজ আছে। আমি ভিডিও ফুটেজ গুলো যদি আপনাদের কাছে এই মুহূর্তে দিই, আপনারা চাইলে প্যান ড্রাইভে করা আছে, চাইলে মোবাইলে আছে। যদি আপনারা ভিডিও ফুটেজটা দেখেন, এখানে যারা উপস্থিত আছেন আমি সবাইকে চিনি। এখানে এই লাইনে পিএইচডি করা অভিজ্ঞ লোকজন এখানে উপস্থিত আছেন। আপনারা দেখলে ভিডিও ফুটেজটা বুঝবেন, অবস্থাটা আপনাদের কাছে পানির মতো ক্লিয়ার হয়ে যাবে। আজকে বিগত দিনে আমি হামলার শিকার হয়েছি। আজকে এই প্রথম নোয়াখালী চৌমানিতে আমাদের পশ্চিম অঞ্চলে সন্ত্রাসী হয়, আমাদের হাজিপুরের দক্ষিণ অঞ্চলে সন্ত্রাসী হয়, সন্ত্রাসী গ্রুপরা হয়, কিন্তু আমাদের চৌমানি বাজারটা ছিল একটা শান্তিপ্রিয়। আমার সাথে বিরোধ কিসের? মদের ব্যবসা। আমি আপোষ করি নাই। যে মদের ব্যবসা করে আমার ভাই, তার এখনো লাইসেন্স আছে, 2026 সালের মদের লাইসেন্স। আমি আপোষ করি নাই। আমি 30 বার আল্লাহর কাছে সফর করে 30তম সফর করে আসছি। ডিসেম্বরে আবার যাওয়ার নিয়ত করেছি। আমার সাথে তার বিরোধ, সত্যের ন্যায়ের আর অন্ধকারে। সে মানুষের উপরে জোর করে চাঁদাবাজি করে। এখানে সমস্ত দোকানদার আছে, আপনারা বলেন তাকে আমি তার সাথে সম্পর্ক সেট করার আগে একটা লোক ব্যবসা করতে পারছেন মার্কেটে? সমস্ত লোক থেকে চাঁদা নিত, দরজা ভাঙতো, মানুষদেরকে কুকুরের মতো মারত। এখানে মদের ব্যবসা করতো, মদের ব্যবসা করতো। আমি এর বিরোধিতা করছি। 2026 সালেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণের থেকে আপনারা সার দিয়া তার নামে আপনি নেন। যদি 2026 সালে তার নামে মদের লাইসেন্স না থাকে, আমার সমস্ত বক্তব্য মিথ্যা বলে আমার বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করেন। আমি এর বিরুদ্ধে যুদ্ধ করেছি। আপনারা এই অফিসের পিছনে একটা 3তলা বিল্ডিং করেছে, আমাদের 18 ডিসিম জায়গা সে দখল করে আছে। আমরা সমবায় ডিপার্টমেন্টে দরখাস্ত দিছি, এসিল্যান্ডে দিছি। তার বিরুদ্ধে দুদকে তদন্ত হচ্ছে। গত সপ্তাহে আমার সেক্রেটারি সহ, আমার পরিচালক বিন্দু, আমার ভাইস চেয়ারম্যান সহ দুদকে যায়, সাক্ষী দিয়ে এসছে। আর এখানে জানেন বিগত দিনে এই যে সোহান এমপিকে হাত করে, আমার ভাই সোহান হোসেন সোহান, আমার ভাইয়ের ছেলে হৃদয় ষড়যন্ত্র করে বিগত দিনে আমাকে মামলাগুলোর আসামি করা হয়েছে। আমার জীবনকে তছনছ করে দিয়েছে, আমার সন্তানগুলির জীবনকে তছনছ করে দিয়েছে। আমার কোনো সন্তান নোয়াখালী থাকে না। আমার ছোট সন্তানও ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে। আমার ছোট মেয়ে গাইনি সার্জারি ডাক্তার, বাংলাদেশ মেডিকেল কলেজের টিচার। সে, আপনারা খবর নেন, ডাক্তার জান্নাত। আমার বড় মেয়ে নিউজিল্যান্ডে থাকে, সে অকল্যান্ড ইউনিভার্সিটি থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং করে, ওখানেই নাগরিকত্ব নিয়ে বসবাস করে। তার স্বামীও কম্পিউটার ইঞ্জিনিয়ার। আমার বড় ছেলে 2011 সাল থেকে আমেরিকাতে বসবাস করে, নাগরিকত্ব নিয়ে সেখানে ব্যবসা বাণিজ্য করে। আমার কোনো সন্তানও এখানে আসে না। অতএব আমাকে মারার জন্য, হত্যা করার জন্য যে ষড়যন্ত্র, যে কিলিং মিশন শুরু করেছে, আগামী দিনে এই কিলিং মিশন নতুন নতুন করে হবে। হয়তো আমি থাকবো না, আর আপনাদের সামনে আসতে পারবো না। নেক্সট টার্গেট কি আমি জানি না। আল্লাহর রাস্তে সকল সাংবাদিক, ইলেকট্রনিক মিডিয়া, ফিল্ম মিডিয়া, যারা ক্রিকেট কন্টিনিউ করে, করে, আমি তো সবকিছু জানি না। আপনারা আছেন, আপনারা আপনাদের লেখনের মধ্যে, আপনারা আপনাদের ভিডিও ফুটেজগুলো দেখানোর মাধ্যমে প্রশাসনকে দিয়ে এই সন্ত্রাসের, এই গুলির, এই কাজের, নিন্দাজনক ন্যাক্কারজনক কাজের যারা সম্পৃক্ত আছে, সঠিক তদন্ত করে তাদেরকে যদি আইনের আওতায় না আনা যায়, যারা নৈপথ্যে আছে, পদ্মার আড়ালে আছে, তাদেরকে যদি আনা না যায়, অচিরেই আমি হয়তো হারিয়ে যাব, আপনারাও কেউ নিরাপদ নয়। তাই করজোড়ে সকলের প্রতি অনুরোধ, যার যার অবস্থান থেকে
এই ঘটনার সুস্থ তদন্ত করে দোষী ব্যক্তিদেরকে শাস্তির আওতায় আনার জন্য আমি আমার পক্ষ থেকে, আমার পরিবার পরিজনের পক্ষ থেকে একজন সমাজকর্মী হিসেবে, আপনারা জানেন 2003 সাল থেকে আমি অনবরত 30টা সবর আল্লাহর ঘর করে এনেছি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, 10টা মসজিদ মাদ্রাসার সভাপতি আমি মসজিদ মাদ্রাসাতে দান করি, আমি কাজ করি, আমি সামাজিক কাজ করি, গরিব মানুষদের জন্য কাজ করি। আমাকে এই জন্যই হয়তো আল্লাহ পাক আপনাদের সামনে উপস্থিত করেছে। আজকে আমার পাশে যে আছেন একটা নিরপরাধ ছেলে আছেন সেটু, আজকে আমি বলবো না মৃত্যুর সাথে পাঞ্জা লড়েছে, কারণ এই কথাটা গুনার কথা। আমি বলবো ছেলেটা মৃত্যুর প্রহর ঘটতেছে, কখন সে নিঃশ্বাস ত্যাগ করবে, কখন আমরা একটা সংবাদ পাবো একটা জানাজ করার জন্য। আজকে নিরীহ ছেলের জন্য আপনারা দোয়া করবেন। ডাক্তার বলছে তার চামড়া ফুটো হয়ে, হাত ফুটো হয়ে স্টোমারের ভিতরে চলে গেছে, বলছে যদি লিভারের ভিতরে চলে যায় তাকে বাঁচানো সম্ভব না। 20% আশ্বাস দিছে যে বেঁচে থাকবে, 80% তার মৃত্যুর রেখমের জন্য আমরা অপেক্ষা করতে। আমরা একটা নিষ্পাপ, একটা উদীয়মান ব্যবসায়ী, একটা পাঞ্জাগানের নামাজি চলে গিয়ে আমাদের মাঝ থেকে হারিয়ে আমরা আজকে তার নামাজের জন্য অপেক্ষা করছি। আল্লাহর হস্তে আপনারা সকলেই সাহায্য করেন, সকলের কাছে সমাজের জন্য সাহায্য চাই। আর যদি বেঁচে থাকি, আমি যে ন্যায় নীতি আদর্শের উপরে আছি, সামাজিক অবস্থার উপরে আছি, সাধারণ মানুষের কল্যাণের কাজে আছি, শেষ নিঃশ্বাস পর্যন্ত এই কাজটুকু করে যাব। যতদিন বেঁচে আছি আমি আল্লাহকে সাক্ষী রেখে আপনাদের সামনে ওয়াদা করছি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। কথা হবে। আল্লাহ আপনাদের সকলের মঙ্গল করুন।